ইসরায়েল বনাম কাতার, যদি যুদ্ধ লাগে কে জিতবে? মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় জটিল, আর সেখানে ছোট বড় দেশগুলোর সামরিক শক্তির হিসাব কষে দেখা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশেষ করে ইসরায়েল এবং কাতার দুটি দেশই একদিকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী, অন্যদিকে সামরিক শক্তির ক্ষেত্রেও তাদের অবস্থান ভিন্ন ভিন্ন। অনেকেই প্রশ্ন করেন, যদি এই দুই দেশের মধ্যে কখনো যুদ্ধ বাধে তাহলে কে জিতবে? আজ আমরা চেষ্টা করব সাম্প্রতিক তথ্য ও গ্লোবাল ফায়ার পাওয়ারের ডাটার ভিত্তিতে বিশ্লেষণ করতে। কোথায় কার শক্তি বেশি এবং বাস্তবে যুদ্ধ হলে কাদের পক্ষে পরিস্থিতি ভালো হতে পারে। প্রথমেই আসা যাক সামরিক শক্তির সামগ্রিক র্যাঙ্কিংয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তথ্য মতে ইসরায়েল বিশ্বের 145টি দেশের মধ্যে অবস্থান করছে 15তম স্থানে। তাদের পাওয়ার ইন্ডেক্স স্কোর প্রায় 0.2661, যা সামরিক শক্তিতে একটি বড় দেশের মর্যাদা বোঝায়। অন্যদিকে কাতারের অবস্থান অনেক নিচে, 72তম স্থানে, আর তাদের পাওয়ার ইন্ডেক্স স্কোর প্রায় 1.4307। এখান থেকেই প্রথম ইঙ্গিত পাওয়া যায় সামরিক শক্তিতে ইসরায়েল অনেক এগিয়ে, আর কাতারের সামরিক কাঠামো তুলনামূলকভাবে ছোট এবং সীমিত। এবার আসা যাক বায়ুপথের শক্তির দিকে। আধুনিক যুদ্ধে আকাশপথ নিয়ন্ত্রণ মানে অর্ধেক জয় নিশ্চিত করা। ইসরায়েলের বিমানবহর বর্তমানে প্রায় 611টি। এর মধ্যে রয়েছে প্রায় 240টি ফাইটার ও ইন্টারসেপ্টর জেট, যেগুলো অত্যন্ত উন্নত এবং যুদ্ধের জন্য প্রস্তুত। এছাড়াও রয়েছে আক্রমণ হেলিকপ্টার, ট্রান্সপোর্ট প্লেন এবং প্রশিক্ষণ বিমান। অন্যদিকে কাতারের বিমানবহর প্রায় 251টি। এর মধ্যে ফাইটার জেট প্রায় 102টি এবং হেলিকপ্টার রয়েছে মোট 80টির মতো। অর্থাৎ সংখ্যা ও মান উভয় দিক থেকেই ইসরায়েল আকাশপথে এগিয়ে। শুধু সংখ্যা এগোনো নয়, ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম এবং ডেভিডস স্লিংয়ের মতো বিশ্বখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন আক্রমণ প্রতিহত করতে অসাধারণ কার্যকর। এই দিক থেকে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও উন্নয়নের পর্যায়ে, যদিও তারা পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে। ভূমি বাহিনীর দিকে তাকালে দেখা যায় ইসরায়েলের কাছে আছে শক্তিশালী ট্যাঙ্ক বাহিনী, যার মধ্যে বিখ্যাত মেরকাভা ট্যাঙ্ক অন্যতম। এছাড়াও রয়েছে প্রচুর সাজোয়াজান, আর্টিলারি সিস্টেম ও রিজার্ভ বাহিনী। ইসরায়েলের সামরিক নীতি হল দ্রুত মোবিলাইজেশন, অর্থাৎ মুহূর্তের মধ্যে লক্ষাধিক রিজার্ভ সেনাকে মাঠে নামানোর ক্ষমতা তাদের আছে। কাতারের ক্ষেত্রে এরকম কোনো বৃহৎ ভূমি বাহিনী নেই, তাদের ট্যাঙ্ক সংখ্যা তুলনামূলক কম, আর রিজার্ভ সেনার সংখ্যা নগণ্য। ফলে সরাসরি স্থলযুদ্ধে কাতারের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। এবার আসা যাক নৌবাহিনীতে। ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলক ছোট হলেও অত্যাধুনিক। তাদের কাছে আছে ডলফিন ক্লাস সাবমেরিন, বিভিন্ন ফ্রিগেট ও পেট্রোল ভেসেল। ভূমধ্যসাগরে তাদের কার্যক্রম সক্রিয় এবং সুরক্ষিত। কাতারের নৌবাহিনী রয়েছে, তবে তা মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও তেল গ্যাস রুট রক্ষার জন্য। বড় কোনো আক্রমণাত্মক ক্ষমতা তাদের নেই, ফলে সমুদ্রপথে যুদ্ধ হলেও ইসরায়েল সুবিধাজনক অবস্থায় থাকবে। সামরিক বাজেট এবং অর্থায়নের কথাও এখানে গুরুত্বপূর্ণ। ইসরায়েল প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে তাদের সামরিক খাতে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র থেকে বিপুল সাহায্য ও আধুনিক প্রযুক্তি পায়। কাতারও অর্থনৈতিকভাবে ধনী দেশ, কারণ তারা বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস রপ্তানিকারক। কিন্তু তারা যে পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করে, তার বড় অংশই ব্যয় হয় আধুনিক যন্ত্রপাতি কেনায়, নিজস্ব উৎপাদন বা সামরিক গবেষণা উন্নয়নে নয়। ফলে যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদে কাতার ইসরায়েলের সঙ্গে পাল্লা দিতে পারবে না। কূটনৈতিক প্রভাবও এখানে বড় একটি দিক। ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশ। তাদের প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা ও সামরিক সরঞ্জাম সবসময়ই ইসরায়েলের জন্য খোলা। অন্যদিকে কাতারের শক্তি হলো তার কূটনৈতিক ভূমিকা। কাতার প্রায়শই মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে, বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এছাড়াও মার্কিন সেনাদের একটি বড় ঘাঁটি রয়েছে কাতারে,
যেটা তাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি হিসেবে কাজ করে। তবে সরাসরি যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক সমীকরণ বদলে যেতে পারে এবং তখন কে কাকে সমর্থন করবে সেটাই নির্ধারণ করবে যুদ্ধের গতি। তাহলে প্রশ্ন হলো, যদি হঠাৎ করে ইসরায়েল ও কাতারের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কে জিতবে? বাস্তবতা হলো, সরাসরি সামরিক শক্তির বিচারে ইসরায়েল অনেক এগিয়ে। তাদের রয়েছে উন্নত বিমান বাহিনী, কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা, বৃহৎ স্থলবাহিনী এবং সমুদ্র পথে আক্রমণের ক্ষমতা। কাতার কিছুটা ক্ষতি করতে পারবে, বিশেষ করে তাদের আধুনিক ফাইটার জেট ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, কিন্তু দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধে তাদের পক্ষে ইসরায়েলকে হারানো কার্যত অসম্ভব। তবে কাতার যদি আন্তর্জাতিক মিত্রদের সহায়তা পায়, বিশেষ করে পশ্চিমা বা আরব দেশগুলোর সক্রিয় সমর্থন, তাহলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। শেষ কথা হলো, যুদ্ধ কখনোই সমাধান নয়। সামরিক শক্তি দিয়ে হয়তো মুহূর্তের জন্য আধিপত্য প্রতিষ্ঠা করা যায়, কিন্তু তার মূল্য দিতে হয় মানুষ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে। ইসরায়েল ও কাতার উভয় দেশই যদি শান্তি বজায় রেখে নিজেদের উন্নয়নে মনোযোগ দেয়, তাহলে সেটাই হবে মানবতার জয়। কারণ প্রকৃত জয় হলো যুদ্ধ এড়িয়ে সমঝোতা ও কূটনীতির মাধ্যমে টিকে থাকা।